আর এনসিপির ব্যাপার হচ্ছে তারা টিকটক পলিটিক্স করতেছেন, ধরেন যে তাদের তো আর গ্রামে যে তার কর্মীরা মারলো কি মারলো না এটা তার দেখার লাগে না, তার তো কর্মীই নাই। জামাতের দয়ায়, জামাতের টাকায়, জামাতের লোকবলে তারা এমপি হয়েছেন। ফলে পাবলিকের পাস, পাবলিককে সুরক্ষা দেওয়া, প্রোটেকশন দেওয়া, এগুলো নিয়ে তাদের এখন অত ভাবতে হইতেছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দ্য ইনসাইটস প্রেজেন্স পলিটিক্যাল ইনসাইটসের প্রথম পর্বে আজ উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল সময় থেকে উঠে আসা এক তরুণ নেতা, যিনি সম্প্রতি নতুন একটি রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা দিয়েছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি তথা জেডিপির আহ্বায়ক নাঈম আহমদ। নাঈম আহমদের মতো একজন তরুণ নেতা নতুন দল ঘোষণা করার সময় বলছেন, বাংলাদেশের রাজনীতিতে দরকার বিএনপি জামায়াতের বাইরে একটি তৃতীয় শক্তি। কিন্তু নতুন মুখের সাথে কি আসলেই নতুন বার্তা আসে, নাকি পুরনো বিভক্তি ও চটকদার বয়ানে সীমাবদ্ধ থাকবে জেডিপি? এই সকল প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি দ্য ইনসাইটস প্রেজেন্টস দ্য পলিটিক্যাল ইনসাইটসের আজকের পর্ব। নাইম ভাই, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের প্রাক্তন প্রধান সংগঠক ছিলেন আপনি। জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন বয়ান দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করার পরও ধীরে ধীরে প্ল্যাটফর্মটা নিস্তেজ হয়ে পড়েছে, বিভক্তিপ্রবণ হয়ে জনপরিসরে আবেদন হারিয়ে ফেলেছে। তো এইটা কেন ঘটলো আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আপনি মোটা দাগে দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে এটা নিষ্প্রভ হয়ে গেল কেন, এটা একটা কোশ্চেন। আর একটা, এটার সাথে যদি ধরি যে বিভক্তি, আমি বিভক্তির ব্যাপারে একটু দ্বিমত করব, কেন দ্বিমত করব সেটা বলবো। আর নিষ্প্রভ হয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু ট্রাজেক্টরির মধ্যে আমরা পার পার করেছি। আমরা যখন শুরু করেছি তখন আমরা বলেছি যে একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং সেখানে বাংলাদেশের প্রচুর সংখ্যক ইয়াং তরুণ তরুণী, যার বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের সাথে কানেক্টেড ছিল, তারা এখানে আমাদের সাথে রেসপন্স করেছে, সাড়া দিয়েছে, আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়েছে। কিন্তু আমরা যেই জায়গাটা প্রপারলি নেভিগেট করতে পারিনি সেটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা ছিল একটা রাজনৈতিক দল। তো আমরা প্রথমে এরকম একটা ধারণা ছিল যে 3 মাসের মধ্যে এটা একটা রাজনৈতিক দলে কনভার্ট হবো। তারপরে আমাদের মনে হলো যে এনাফ লজিস্টিক্স এখন আমরা ম্যানেজ করতে পারি না, যেহেতু এটার সাথে শুধুমাত্র সংগঠন না, এটার সাথে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এটার মিডিয়া ম্যানেজমেন্ট, অন্যান্য অনেক জিনিস থাকে, এবং পলিটিক্যাল লেজিটিমেসির ইস্যু আছে। তো তখন মনে হলো আমাদের আরেকটু সময় নেওয়া দরকার। পরবর্তীতে একটা পর্যায়ে এসে আমরা চিন্তা করলাম যে না, আমরা জাতীয় ইলেকশনটা পার হোক, জাতীয় ইলেকশনের পরে আমরা পূর্ণাঙ্গভাবে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব। আমাদের সক্ষমতা বা আপনি যেটাকে বলছেন নিষ্প্রভ হয়ে যাওয়া, এই নিষ্প্রভ হয়ে যাওয়ার ঘটনাটা বেসিক্যালি খুব রিসেন্ট ঘটনা এবং নির্বাচনের পরের ঘটনা। নির্বাচনের সময়কালে আমাদের বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে আমাদের জাতীয় সমন্বয় সভা, অর্থাৎ সারা দেশের আহ্বায়ক সদস্য সচিবদের নিয়ে আমাদের একটা ফোরাম আছে, এবং কেন্দ্রীয় সদস্যরাও সেখানে ইনক্লুড আছে। অর্থাৎ আমাদের মোটা দাগে দুইটা বড় বডি আছে, একটা জাতীয় সমন্বয় সভা আর একটা হচ্ছে কেন্দ্রীয় কমিটির যে সভা। এই দুইটারই সভা আমরা আহ্বান করেছি, এবং জাতীয় সমন্বয় সভাটা হয়েছে সেখানে সকলের মতামতের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা দল হিসাবে কোনো রাজনৈতিক দলকে এই নির্বাচনে সমর্থন দিব না। তবে ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগতভাবে কেউ যদি কারো পক্ষে ক্যাম্পেইন করে বা কাজ করে সেটা তারা করতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় যেই ঘটনাটা ঘটেছে যে মোটা দাগে আমি এবং দুই একজন বাদে ম্যাক্সিমাম আসলে জামাতের পক্ষেই ক্যাম্পেইন করেছে আর কি নির্বাচনের সময়, তাদের মতো করে। এই ক্যাম্পেইন করাটা দোষের কিছুই ছিল না, এবং বাংলাদেশের যে বাস্তবতা ছিল, একদিকে ধরেন বিএনপির মতো চাঁদাবাজি এবং অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত একটা রাজনৈতিক দল, এইটার বিপরীতে অন্তত চাঁদাবাজি মুক্ত একটা রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম ছিল। এবং জামাতের সাথে ধরেন আমাদের লোকজন কম্পারেটিভলি ইজি একটা কানেক্টিভিটির সুযোগও তাদের ছিল। সেই জায়গা থেকে এইটা তারা করেছে, এটা দোষের, ওই অর্থে দোষের কিছু না, কারণ পার্টির ডিসিশনও তো এটা ছিল। ঘটনা হয়ে গেছে যখন আমাদের টপ লিডারশিপ, আমি ব্যতীত অলমোস্ট সবাই জামাতের পক্ষে ক্যাম্পেইন করেছে, তখন বার্তাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, এবং এইটার একটা ফ্রেমিংটা এরকম দাঁড়ায় গেছে যে কার্যত এটাও একটা বুঝি জামাতকে সার্ভ করার একটা রাজনৈতিক দল। এইখান থেকে আমাদের পলিটিক্যাল লেজিটিমেসিটা একটু ডাউন হয়ে গেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এরপরেও যে ইলেকশনের পরে আমরা রাজনৈতিক দল বানাবো এই কথা আমাদের ছিল, এরপরে আমরা আসলে ওই ডিসিশনটা সম্মিলিতভাবে নিতে পারছিলাম না যে আমাদের এখন রাজনৈতিক দল করা উচিত কি উচিত না, কারণ এটার সাথে লজিস্টিক্স এবং অন্যান্য বিষয়গুলো জড়িত, যেটা শুরুতেও ছিল। তা আমি এবং একটা অংশের মতামত ছিল
যে এখন যতটুকু আছে লজিস্টিক্স, এখন যতটুকু আছে মোমেন্টাম, এখন যতটুকু আছে বাস্তবতা, আমরা যদি আরও অপেক্ষা করি এটা আরও ক্ষয়িষ্ণু অবস্থায় যাবে। ফলে আমরা পার্টির মধ্যেই যে কথাটা বলেছি যে একটা রাজনৈতিক দল যতটুকু সক্ষমতা আছে আমাদের এটা নিয়েই গড়ে তুলতে হবে, এবং এটা যদি আমরা ইফেক্টিভ ওয়েতে আমরা কাজে লাগাই, এখন যে সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে বাংলাদেশে একটা বড় সম্ভাবনার দিকে নিয়ে যাওয়া সম্ভব, এবং এইখান থেকেই বাংলাদেশের টপ 3-4 পার্টিতে উত্তরণ ঘটানো সম্ভব। আর আমাদের আহ্বায়ক আলী হাসান জুনাইদ ভাই সহ আমাদের অর্গানোগ্রামের বড় একটি অংশ এবং কেন্দ্রীয় কমিটির অনেকেই মনে করেছেন যে না, এই মুহূর্তে আমাদের আসলে রাজনৈতিক দল গঠন করার যে মোমেন্টামটা লাগে অ্যাটলিস্ট সেই মোমেন্টামটা নাই। এখন অযথা একটি ছোট রাজনৈতিক দল তারা খোলার পক্ষে ছিলেন না। এইখানে হচ্ছে এটা হচ্ছে এমন না যে আমরা দুইজন দুই দিকে চলে গেছি এরকম না, আমরা ইন্টারনাল আলাপচারিতার মধ্যেই এই ধরনের একটা সফট মানে এটার ডিসিশনের ভিন্নতা আসে আর কি। তো সেই জায়গা থেকে পার্টির মধ্য থেকেই একটা কমিটি করা হয় একটা সময়, মানে ওই জেনারেল মিটিং, এই যে ওই কমিটির আমি প্রধান ছিলাম। আমাদের কাজ হবে রাজনৈতিক দল গঠন করার বাস্তবতা আছে কিনা এটার একটা ফিজিবিলিটি টেস্ট কমিটি, এবং আমরা আমাদের কমিটির কাজবাজের মধ্য দিয়ে, আমরা আলাপচারিতার মধ্য দিয়ে আমরা ইতিবাচক একটা সিদ্ধান্তে উপনীত হই যে আমরা রাজনৈতিক দল গঠনের দিকেই আগাবো। এবং আমি কিন্তু শুরুতেই বলেছি যে মানে দল গঠন করা দরকার, এটা দুই পক্ষই মনে করছে, কিন্তু এখন দল গঠন করলে এটা ছোট দল হয়ে যেতে পারে, বাংলাদেশের টপ 2-3-4 দল হবে না, এই এই সংখ্যা একটা অংশের আছে, এবং সেইটা না হলে তারা দল করবে কি করবে না এরকম একটা সংখ্যার জায়গা আছে। এবং পার্টির মধ্য থেকেই আমাকে বলা হয় যে আমি যেহেতু মনে করছি যে এখন একটা রাজনৈতিক দল করা দরকার, যা লজিস্টিক্স আসে সেটা নেই, যতটুকু মোমেন্টাম আছে সেটা নিয়ে, এবং আমার যদিও মোমেন্টামের ব্যাপারে ডিফারেন্ট ব্যাখ্যা ছিল সেটা সুযোগ পেলে বলবো, আমি রাজনৈতিক দল গঠনের উদ্যোগের দিকে আগাই। কিন্তু একটা সময় যে আমি নিজেই ফিল করি যে মিডিয়া এবং আমাদের মধ্যকার কেউ কেউ এটা যেভাবে ফ্রেমিং করছে যে আমি আপ ভাঙার চেষ্টা করছি এরকম একটা জায়গা, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আপের মধ্যকার যে উদ্যোগ যেটা আমাকে নিতে বলা হয়েছিল আমি এইভাবে উদ্যোগটা ক্যারি করব না, বরং আমি সেখান থেকে একটা পর্যায়ে ওই উদ্যোগটা অফ করে দিয়ে আমি বলি যে আপের মধ্যকার যে উদ্যোগ যেটা ছিল সেটা যেহেতু এই ধরনের একটা ফ্রেমিং তৈরি হচ্ছে, আমি এটা এখানে স্টপ করলাম। এর 2-1 দিন পরে আমাদের বাংলাদেশের মধ্যে যারা মনে করছিলেন যে এখনোই রাজনৈতিক দলটা করতেই হবে, এটাই বেস্ট মোমেন্টাম, তারা আসলে নিজেরা বসেন কয়েকজন এবং আমাকে ইনভাইট করেন, এবং আলাপচারিতার একটা পর্যায়ে তারা বলেন যে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত। সেইখান থেকে পরবর্তীতে আমি আপ থেকে পদত্যাগ করলে, ইন্টারনালি পদত্যাগ করে এরপরে বেসিক্যালি এই উদ্যোগটা নেই, এবং প্রথমে আমরা এটা রমজানের মধ্যেই একটা ছোট্ট সংবাদ সম্মেলন করে জানান দিই যে আমরা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি নামে একটি রাজনৈতিক দল আসছে, এবং সম্প্রতি এটা আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণার মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে আমরা আত্মপ্রকাশ করি। ফলে এটাকে মানে মোটা দাগে আপের ভাঙন না বলে ইন্টারনাল যে মত দ্বিমতের যে জায়গা ওইটার একটা প্রতিফলন বললে আমরা এটা সবচেয়ে মানে বেস্ট আইডিয়াটা নিতে পারবো আর কি। আর হচ্ছে জেডিপি আসলে হচ্ছে আপনার যে ধারণা ছিল সেই ধারণাটা অবশ্যই আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন যেরকম ছিল ঠিক একই ধারণা আপনি জেডিপিতে আসার পরেও আপনার মধ্যে হয়তো বা আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণাটা সেরকমই থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে জেডিপি বা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি বাংলাদেশ থেকে কতটুকু ডিফারেন্ট হবে চিন্তা ভাবনার দিক থেকে, বা হচ্ছে যে কার্যকলাপের ক্ষেত্রে কতটুকু সমসাময়িক বাংলাদেশ না শুধু সমসাময়িক অন্যান্য যে দল আছে, এনসিপি আছে বা অন্যান্য যে দল আছে তাদের থেকে কতটুকু ডিফারেন্ট হবে বলে আপনি ধারণা করছেন, বা আমরা কতটুকু আসলে ধারণা পেতে পারি এ ব্যাপারে? আচ্ছা, এখানে আপনি একই সাথে অনেকগুলো কোশ্চেন করে ফেলছেন। এক নাম্বার হচ্ছে যে মানে বাংলাদেশের সাথে যদি আমরা পলিটিক্যাল আইডিয়ার জায়গায় চিন্তা করি, বাংলাদেশের থেকে আমরা অনেক বেশি ডিসাইসিভ মোডে এখন আছি। বাংলাদেশে আমরা বলেছিলাম যে আমাদের পলিটিক্যাল যে পজিশন সেটা হবে সেন্টার রাইট, বাট এইটা ঠিক কি ইডিওলজি প্রোভাইড করবে, কিসের বেসিসে এখানে রাজনীতিটা দাঁড় করাবে, কোন ভ্যাকুয়ামটা এসে হিট করবে, ওইটা খুব বেশি ডিসাইসিভ ছিল না। জুলাইয়ের পরে জুলাইয়ের যে একটা আগ্রহ আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, ওই আকাঙ্ক্ষাকে ক্যাশ করে সে একটা সেন্টার রাইট বা কিছুটা ডানপন্থী একটা রাজনীতিক মানুষের সামনে প্রোভাইড করার চেষ্টা করেছে। আর আমরা মোর প্রিসাইস এবং ডিসাইসিভ কিভাবে? এক নম্বরে আমরা বলছি আমাদের পলিটিক্যাল পজিশন সেন্টার টু সেন্টার রাইট থাকবে, যেটা বাংলাদেশেও ছিল। পাশাপাশি আমাদের ইডিওলজিক্যাল গ্রাউন্ড আমরা খুব ক্লিয়ার করে ফেলছি।
আমরা মানুষের কাছে রাজনৈতিক প্রস্তাবনা আকারে সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কনটেক্সট এটা নিয়ে আসছি। এবং এই সোশ্যাল ডেমোক্রেসিরও নানা ধরেন ফর্ম থাকতে পারে, এটার সংজ্ঞায়ন নিয়ে নানা ডিবেট থাকতে পারে। এই জন্য আমরা আমাদের 12 দফা কর্মসূচি আছে, সেখানে যেমন পানি, প্রাণ, প্রকৃতির সুরক্ষার মতো বিষয় আছে। বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষার কথা আমরা বলেছি। তারপরে ধরেন আমরা বিনামূল্যে সর্বজনীন চিকিৎসা ব্যবস্থার কথা আমরা বলেছি। এইরকম আমাদের 12টা কর্মসূচি, আমরা অগ্রাধিকারমূলক কর্মসূচি আমাদের রয়েছে। আমরা বলেছি এই কর্মসূচির আলোকে আমরা বলতে চাই এটা হলো সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কনটেক্সট। ফলে একই সাথে আমরা পলিটিক্যাল পজিশনও ক্লিয়ার করে ফেলেছি, আবার ইডিওলজিক্যাল পজিশনও ক্লিয়ার করে ফেলেছি। নাম্বার 3 যদি আসেন যে অন্যান্য দল থেকে কিভাবে আমরা ভালো করব, এই আলাপটা আপনি করেছেন, সেইখানে আমি বলবো এই যে জুলাইয়ের পরে তীব্র আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, রাজনৈতিক আকাঙ্ক্ষা দেখেছেন, এই আকাঙ্ক্ষাটা আমাদের একটু ডিফাইন করতে পারাটা জরুরি। এইটা দেখবেন যে পুরাতন রাজনৈতিক দলগুলো, যতগুলো রাজনৈতিক দল ছিল আমাদের, 28শে অক্টোবর কিন্তু তারা অফিসিয়ালি ফেল করেছে, যখন পল্টন ময়দানে, মানে পল্টন এবং আশপাশের এলাকায় বিএনপি, জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে থাকা বাম, ডান থেকে শুরু করে সেন্টিস্ট থেকে শুরু করে সকল রাজনৈতিক দল সেখানে কিন্তু সমাবেশ ডেকেছিল। এবং আওয়ামী লীগ কিন্তু তার ফ্যাসিবাদী যে আচরণ, সন্ত্রাসীপনা, রাষ্ট্রীয় সন্ত্রাসীপনা, সেটার মধ্য দিয়ে সে মাত্র 1 ঘন্টায় কিন্তু সবাইকে সেখান থেকে হটাই দিতে সক্ষম হয়েছিলেন। জামাতের প্রোগ্রামটা শেষ হয়ে গেছিল, আর বাকিদের বেসিক্যালি গুলি গ্রেনেড মেরে সেখান থেকে হটাই দেওয়া হয়েছে। অর্থাৎ হাসিনাকে ফালানোর যে প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া বা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা কিন্তু ওইখানে অফিসিয়ালি কবর রচনা হয়ে গেছে। ফলে এই পরবর্তীতে এই আন্দোলনটা কিন্তু একটা পর্যায়ের পরে যে তরুণদের মধ্যে চলে আসে, ওইখান থেকে একটা 6 মাস 8 মাসের গ্যাপ ছিল, আপনি জানেন। তরুণরা কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়া এই অভ্যুত্থানটা ঘটায়। এবং আমি খুব ক্লিয়ারলি বলি, এখানে আমাদের কোনো সমন্বয়কের একক কৃতিত্বের ব্যাপার না, এটা বাংলাদেশের আপামর জনগণের ব্যাপার, যারা হাসিনা রেজিমের ব্যাপারে ক্ষুব্ধ ছিল, হাসিনার রেজিম দ্বারা যারা আক্রান্ত ছিল, যারা জুলুমের শিকার ছিল, এবং যারা একটা বেটার বাংলাদেশ দেখতে চাইছে, সবাই এটার সাথে যুক্ত হয়েছে। এখানে ডান, বাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, তারপরে ধর্মবর্ণ, সব কিছুর ঊর্ধ্বে যে মানুষ এখানে মাঠে নেমে গিয়েছিল। তো যে জিনিসটা বলতেছিলাম যে তার মানে মানুষের একটা বড় অংশ, এই যে 2-3টা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এর মধ্যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তো ধরেন ফ্যাসিবাদের দোষর, তাদের কথাটা ভিন্ন, কিন্তু জামাত এবং বিএনপি তারা জুলাইয়ের পক্ষের শক্তি এবং খুব বড় শক্তি জুলাইয়ের, এবং তারাই সবচেয়ে বেশি এখানে ধরেন একক দল হিসেবে বা 2টা দল হিসেবে বেশি রক্ত দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই তরুণেরা বা এইখানে যারা অ্যাক্টিভেট হয়েছে রাজনীতিতে, তারা এই 2 দলের বাইরে আরও একটি রাজনৈতিক দলের উত্থান ঘটুক, সেটা তারা দেখতে চেয়েছে। এই জন্য আপনারা দেখবেন, আমি নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, যেখান থেকে এনসিপি গঠিত হইল পরবর্তীতে। আমি নিজে 7টা-8টা জেলায় নিজে সশরীরে যে ওই অঞ্চলের মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছি, এবং তখন আমি বুক ভরা আশা নিয়ে এবং বিশ্বাসের জায়গা থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে একটি নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা আনবো, যেখানে এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, নেতিবাচক তৎপরতা, মাসল পাওয়ার, এগুলো থাকবে না। এবং ওটা তখন আমি নিজেও বিশ্বাস করতাম, এবং মানুষ এটার সাথে মানে অস্বাভাবিকভাবে কানেক্ট করতো নিজেদেরকে, এবং তারা একটা নতুন রাজনীতির ব্যাপারে খুবই আগ্রহী ছিল। ইভেন তখন সিচুয়েশন এমন হয়েছিল যে পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ বিএনপি এবং জামাত, তাদেরও একটা অংশ এদিকে ঝুঁকে পড়েছিল, এবং এই রাজনীতিকে তারা উৎসাহিত করছিল, এবং তারাও কোনো কোনো ক্ষেত্রে হেল্প করতেছিল, কারণ তারাও মনে করতেছিল যে এরকম একটা রাজনৈতিক শক্তির উত্থান যদি ঘটে, এটাও তাদের আশা আকাঙ্ক্ষার একটা প্রদীপ হয়ে দাঁড়াবে। কিন্তু পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলো দেখা গেছে সেই আবার পুরাতন রাজনৈতিক দলগুলোর কাছে ফিরে গেছে, তাদের অংশ হয়েছে, তাদের সুবিধাভোগী হয়েছে, তাদের দোসরে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে এখানে আর কোনো নতুন রাজনীতি দাঁড়ায় নাই। এখন চিন্তা করেন, এই মুহূর্তে 2টা পক্ষ, 2টা বলয় যদি দেখেন, একটা হলো বিএনপি বলয়, একটা জামাত বলয়। সকল রাজনৈতিক দল এই 2 বলয়ে বিভক্ত। খুব কম সংখ্যক রাজনৈতিক দল এই 2 বলয়ের বাইরে নাই। যদি খুব ডিসাইসিভ জায়গায় বলেন, তাহলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই একটি ছোট রাজনৈতিক দল যারা এই 2 বলয়ের বাইরে আছে, আর বাদ বাকি যারাও জোটে নাই, তারাও অপেক্ষায় আছে, বিএনপির সাথে লবিং করতেছে কিংবা জামাতের সাথে লবিং করতেছে যে কোনো একটা প্রক্রিয়ায় কিছু পাওয়া যায় কিনা। ফলে হাসিনা আমলেও যদি দেখেন আপনি, হাসিনা আমলেও সেই ভয়াবহ রেজিমের মধ্যেও মাঝখানে কিছু রাজনৈতিক দল ছিল যারা ভয়েস দিতে পারতো। জোনায়েদ সাকিব ভাইরা ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল,
এবং মাঝখানে গণতন্ত্র মঞ্চ ছিল, অনেকগুলো রাজনৈতিক দল এই 2-3 দলের বাইরেও ভয়েস দিতে পারত। এই মুহূর্তে আমাদের দুর্ভাগ্য এত বেশি যে মাঝখানে কোনো ভয়েস দেওয়ার মতো কোনো ফিগার নাই, কোনো দল নাই, কোনো সংগঠন নাই। ফলে আমি মনে করি এখানে একটা অস্বাভাবিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং মানুষ মুখিয়ে আছে একটা নতুন রাজনীতির ব্যাপারে। এবং তাদের কাছে যদি আমরা যেই আইডিয়াটা শেয়ার করছি, এইটা যদি সুন্দরভাবে আমরা একটু লজিস্টিক্স বিল্ড আপ করতে পারি, যেহেতু এটার সাথে একটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির ব্যাপার আছে, মানুষের কাছে যাওয়ার ব্যাপার আছে, সেইটা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে আছে, কিন্তু সেটা যদি আমরা বাস্তবায়ন করে ফেলতে পারি, আমি বিলিভ করি খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক ধারা, মানে রাজনৈতিক দল এবং ধারা, নতুন ধারার রাজনৈতিক দল এখানে উত্থান ঘটানো সম্ভব, এবং সেটা আমাদের দ্বারা হইতে পারে। ইভেন আমরা এই ব্যাপারে উদার, যদি সত্যিকার অর্থে এই দুই বলয়ের বাইরে, আমরা তৃতীয় বলয় বলছি না, আমরা বলছি এই দুই বলয়ের পাশাপাশি আরেকটি বলয় দরকার, যারা এখানে ফ্যাক্টর হবে এবং এই দুই বলয়ের যে মারামারি শুরু হয়েছে কার্যত, এই মারামারির বাইরে জনগণের হয়ে এবং দেশের হয়ে কথা বলতে পারবে। এইখানে আমরা ছাড়াও, জেডিপি ছাড়াও যদি অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে আসে, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আম, আপনার গত কয়েকদিনের যে প্রেস কনফারেন্স ছিল, প্রায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই তৃতীয় শক্তি হিসেবে মিডিয়া উল্লেখ করেছে, যে তৃতীয় বিএনপি জামাতের বাইরে তৃতীয় একটা শক্তি, বাট বেসিক্যালি ধারণাটা হচ্ছে তৃতীয় একটা বলয়, এই বলয়ের বাইরে গিয়ে তৃতীয় একটা জায়গা যেখানে হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে মানুষের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হবে। তো হয়তোবা জুলাই অভ্যুত্থানের পর থেকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যায় হয়তোবা এনসিপি এই জায়গাটায় যেতে চেয়েছিল, বাট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হচ্ছে যে জামাতের বলয়ে চলে যাওয়া, যে কারণে হয়তোবা তৃতীয় বলয় হিসেবে তাদের দাঁড়ানো হয় নাই, বা তৃতীয় বলয় হিসেবে আমরা আপনার কনসেপ্ট অনুযায়ী যদি যাই, তাহলে হয়তোবা তৃতীয় বলয়ে তারা যেতে পারেনি। তো আম, তাদের এই যে তৃতীয় বলয় না হয়ে ওঠা, এটার পেছনের, আপনি যেহেতু তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন, তো তাদের এই তৃতীয় বলয় না হয়ে উঠতে পারার কারণটা যদি আপনার কাছে মনে হয় যে কি হতে পারে, মানে এইখানে তাদেরই তো আসলে মানুষের কাছে সবচেয়ে বেশি চাহিদা ছিল ওই মুহূর্তে একদম প্রথম দিকে, তাহলে কেন তারা এই তৃতীয় বলয়টা হতে পারলো না? আচ্ছা, এখানে ফ্যাক্টর অনেকগুলোই থাকতে পারে, পর্দার অন্তরালে অনেক ফ্যাক্টর থাকতে পারে, বাট খালি চোখে যেটা দেখা যায় সেই বিষয়গুলো আমি আপনাকে বলতে পারি। এক নাম্বার হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের এই বন্ধুদের যে দম থাকা দরকার, সেই দম তাদের কম। নাম্বার 2 হচ্ছে, তারা নিরাপত্তার কথা বলছে বিভিন্ন সময়, দেখবেন এই নিরাপত্তা কার প্রয়োজন হয়? যে কোনো ধরনের মানসিক দুর্বলতায় ভোগে। আমাদের এই বন্ধুদের অনেকে সরকারে ছিল, মানে উপদেষ্টা তো ছিলই, আপনারা জানেন যে উপদেষ্টা থাকলে তার আশেপাশে নানা নানা লোক আবার ক্ষমতার সুবিধাভোগী হইতে পারে। এই যারা যারা ক্ষমতার সুবিধাভোগী হয়েছিল, তাদের অনেকের ব্যাপারে নানা ধরনের দুর্নীতির অভিযোগ কিন্তু রয়েছে, বদলি বাণিজ্যের অভিযোগ রয়েছে, কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। ফলে আমার ধারণা, তারা মনে করেছে তাদের শেল্টার দরকার, রাজনৈতিক শেল্টার দরকার, এবং তাদের এই অপকর্মের শেল্টার দাতা কে হবে, এই অপশন খোঁজার জন্য তারা বিএনপিরও দ্বারস্থ হয়েছে, জামাতেরও দ্বারস্থ হয়েছে। জামাত তাদের এই অপকর্মের শেল্টার দাতা হিসাবে নিজেকে ত্রাতার ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এবং শুধু তাই না, হয়তো অফার যেটা, বেশি এমপি বানানো, বেশি আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া, ফাইন্যান্স দিয়ে সহায়তা করা, জনবল দিয়ে সহায়তা করা, এই সবগুলো ব্যাপারে তারা বিএনপির চেয়ে বেশি আগ্রহ দেখাইছে। এই জন্য তারা শর্টকাট পথ হিসাবে স্ট্রাগলের পথ বাদ দিয়ে জামাতের সাথে মিলেমিশে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এবং তাদের এই যাওয়াটা একটু অস্বাভাবিক যাওয়া এই কারণে, আরও এই কারণে যে ধরেন আপনি বলতে পার, বা তারা বলার চেষ্টা করে যে জামাত তো আপনাদের, বিএনপিকে বলে যে আপনাদের সাথেও তো জোট ছিল। বিএনপি এবং জামাতের জোট এবং তাদের সাথে এনসিপি জামাতের জোট টোটালি ডিফারেন্ট ঘটনা। কারণ বিএনপি এবং জামাতের যে জোট ছিল, দুইটা দলই স্বয়ংসম্পূর্ণ দল ছিল, এবং দুইজনের ইডিওলজিক্যাল যেই প্রস্তাবনা টোটালি ডিফারেন্ট ছিল। একজন ইসলামিজম করতে চান, একজন ধরেন যে বাংলাদেশি ন্যাশনালিজম করতে চান, এবং দুইজনের লজিস্টিক্স টোটালি আলাদা, ফাইন্যান্সিয়াল মডিউল আলাদা, ফাইন্যান্সের উৎস আলাদা। ফলে কেউ কারো উপর নির্ভরশীল ছিল না। দুইটা মেরুর দল একসাথে হওয়া একটা সাইনার্জি তৈরি হয়েছে, এবং সেটা এক লাইনে ব্যাখ্যাও তখন করা হয়েছে যে ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তি একটা ট্যাগলাইনে চলে আসছে। কিন্তু এখন যেটা দেখবেন যে এনসিপি যত দিন যাচ্ছে, খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইটা হচ্ছে জামাতের লজিস্টিক্সের উপর নির্ভরশীল। জামাতের দয়ায়, জামাতের টাকায়, জামাতের লোকবলে তারা এমপি হয়েছেন,
এবং প্রথমে তারা কি বলেছেন দেখেন, প্রথমে তারা বলেছেন যে না আমরা জোট করছি না, একটা রাজনৈতিক সমঝোতা করছি, এবং সমঝোতা করে তারা ইলেকশন করলেন, জামাতের লজিস্টিক্স তারা ব্যবহার করলেন। এখন আবার দেখতেছি এটা জোটও হয়েছে এবং তারা জানেন যে এখন যৌথভাবে কর্মসূচিও দিচ্ছে। তাহলে তাদের এই যে বক্তব্য, এইটার ধারাবাহিকতা যদি আপনি খেয়াল করেন, তাদের কোনো কনসিস্টেন্সি নাই। এইখানে জামাত লাভবান হয়েছে নিঃসন্দেহে, কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছিল সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। এইটাই হচ্ছে মানে এই সিচুয়েশনগুলো যদি মোটা দাগে আমি ব্যাখ্যা করি। জামাতের লাভবান হওয়ার কথাটা যদি আসে, জামাতের ব্যাপারে হচ্ছে যে মানুষের ধারণা একটা আছে যে ইসলাম কেন্দ্রিক হচ্ছে যে যে রাজনীতি বা হচ্ছে যে বিশেষ করে যদি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি অবস্থানের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে জামাতের একটা ব্যাকল্যাশ মানুষের মধ্যে আছে। এটা মানুষ জামাতকে ওইভাবে চিন্তা করে বা এখনো চিন্তা করছে। তো সেইটার মানে জামাতও কি এই জিনিসটা ক্যাশ ইন করতে চেয়েছিল এনসিপির মাধ্যমে, যে আমরাও আসলে বাংলাদেশপন্থী এখন, অন্তত আগে যা ছিল ছিল, যেটাই ছিল ছিল, বাট এখন আমরা বাংলাদেশপন্থী, কারণ মানে গণ অভ্যুত্থানের। আচ্ছা, এইটা একটা ক্রিটিক্যাল জায়গা। জামাতের ব্যাপারে আমি মানে বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন আড্ডায় যখন কথা বলি, বাংলাদেশের সমস্যা হয়ে গেছে, এটা হাসিনা আমল থেকে এই প্রক্রিয়াটা বাড়ছে, যে জামাত যেটা না, যেটা সে করে না, যেই কাজ যেইভাবে তাকে পোট্রে করা উচিত না, এইভাবে তাকে অনেক সময় পোট্রে করা হয়, মানে আরোপিত। যে ধরেন আপনি বললেন যে শিবিরের ছেলেরা হলো রক কাটে। এখন একটা মানুষ এটার মধ্যে দিয়ে আগ্রহী হলো যে আচ্ছা জামাত শিবির যে রক কাটে, আমারও এক বন্ধুর রক কাটা দরকার, তাহলে ট্রেনিংটা ওইখানে নেই, যে ফ্রি ট্রেনিংটা পাই কিনা। মানে আমি ধরেন একটা গল্প বলতেছি, সে ধরেন এটা শুনে শিবিরের একটা ছেলের কাছে, এক নেতার কাছে গেল, কিন্তু সে যায় দেখলে শিবিরের সাথে সদস্য হয়ে যাচ্ছে, কিন্তু সে রক কাটার ট্রেনিংটা পাচ্ছে না। তখন এটা রিভার্স গেমে পরিণত হয়, তখন সে জামাতের ব্যাপারে আরো মুগ্ধতা তৈরি হয় তার। ফলে আমি সব জায়গায় যে বলি যে জামাত যেটা না, এটা যদি তাদের উপরে আরোপ করে এরপরে তাদের ভিলিফাই করা হয়, আমি ওইটার মানে খণ্ডন করি এবং বলি যে এই ধরনের তৎপরতা বা এই ধরনের জুলুম জামাতের প্রতি করা যাবে না। এইটা একটা সাইড। কিন্তু রিয়ালিটি হচ্ছে মানুষ যেমন এখন জামাত কিন্তু এখন প্রধান বিরোধী দল এবং প্রচুর সংখ্যক মানুষ তাকে ভোট দিয়েছে। এই ভোট দেওয়াটাকে যদি তারা এইভাবে রিড করে যে এখন তারাই অল্টারনেটিভ, তাইলে তারা ভুল করবে। সে হলো নিরুপায় হয়ে অল্টারনেটিভ, অর্থাৎ একটা রিয়াকশনারি ভোট আছে। মানুষ বিএনপির যে নেতিবাচক তৎপরতা, বিশেষ করে চাঁদাবাজ হিসেবে তারা যেভাবে পোট্রে হয়েছে বা চাঁদাবাজির সাথে তারা যেভাবে যুক্ত হয়েছে, এইটার রিপারকেশন রিয়াকশন হিসাবে মানুষ এইটার অল্টারনেটিভ কি আছে সেইখানে তারা যায় ভোট দিয়েছে, জামাতকে ভোট দিয়েছে। তার মানে তারা সবাই যে জামাতকে পছন্দ করে ব্যাপারটা ওই রকম না। আর একটা হচ্ছে আপনার দুই ধরনের ব্যাপার আছে, একটা হলো বিরক্তি উৎপাদন হওয়া। ধরেন বিএনপির ব্যাপারে এখন মানুষের বিরক্তি আছে না, একটা অংশের তো বিরক্তি আছে। এই বিরক্তির সাথে হিস্ট্রির কোনো দায় নাই, এই বিরক্তিটা হচ্ছে তার বর্তমান যে কর্মকাণ্ড এইটার উপরে বিরক্ত হওয়া। আর জামাতের ব্যাপারটা হচ্ছে তার বর্তমান কর্মকাণ্ডের উপরে মানুষ কম বেশি হ্যাপি, যে সে ধরেন যে চাঁদাবাজি করতেছে না। এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, যদি ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বলেন, জামাত সবচেয়ে বেশি আগানো আছে। তারা মানুষের কল্যাণে, নিজেদের নেতাকর্মীদের কল্যাণে কাজ করতেছে। বাংলাদেশে আমরা কর্মসংস্থান সৃষ্টির কথা বলি, তারা নিজেরা একটা উদাহরণ তৈরি করেছেন, তারা নিজেরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। কিন্তু ঝামেলা হচ্ছে যে তার একটা হিস্ট্রিক্যাল ব্যাগেজ আছে, যে এসব ভালো কাজ একটা জায়গায় যে অনেক ডাউন হয়ে যায়, সেইটা হচ্ছে তার ৭১ কোশ্চেন। এখন ৭১ কোশ্চেন নিয়ে নানা ব্যাখ্যা করা যেতে পারে, যে তারা যুদ্ধাপরাধ করছে কি করে নাই, বা হাসিনার বিচার সঠিক হয়েছে কি হয় নাই, মানে যুদ্ধাপরাধীদের যে বিচার করছেন তারা, এইগুলো নিয়ে অনেক ডিবেট থাকতে পারে। কিন্তু একটা জিনিস তো খুব ক্লিয়ার, যে ৭১ সালে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদের বিপরীতে তারা অবস্থান নিয়েছিলেন। বিপরীতে অবস্থান নিয়ে তারা পাকিস্তানের যে আর্মি, সে আর্মির সহযোগিতা তারা করেছিলেন। এতটুকু পর্যন্ত তো অন্তত সত্য। হিস্ট্রিতে থেকে এই হিস্ট্রি তো আপনি উল্টাই দিতে পারবেন না। ফলশ্রুতিতে বাংলাদেশে তাদের অবস্থান হলো, বাংলাদেশের স্বাধীনতার সময় স্বাধীনতা বিরোধী একটা অবস্থান তাদের ছিল। এই হিস্ট্রিক্যাল দায় থেকে তাদের কখনোই মুক্তি পাওয়া সম্ভব না, যদি না তারা কোনো নতুন ধরনের ভেঞ্চার ওপেন করে। ওই সময় ধরেন ছাত্র সংঘ ছিল, সেইখান থেকে পরবর্তীতে চেঞ্জ করে ছাত্র শিবির করা হয়েছে। ফলে ছাত্র শিবিরের হাতে কিন্তু সরাসরি ওই ৭১-এর দাগটা নাই।
কিন্তু জামাতের সাথে সরাসরি আছে। সরাসরি জামাতের আমি এখনো মনে করি, যদিও এটা খুব ক্লিশে আলাপ হয়ে গেছে, তারপরও মনে করি তাদের এই নামটা, এই সাইনবোর্ডটা চেঞ্জ করা দরকার। তারা ভিন্ন নামে আসলে এইটা তারা যে এখন বাংলাদেশে ইতিবাচক ধারার যে রাজনীতির কথা বলছে, হ্যাঁ সেটার সাথে আমার ইডিওলজিক্যাল পার্থক্য থাকতে পারে। তারা ইসলামিজমের কথা বলছেন, আমরা সোশ্যাল ডেমোক্রেসির কথা বলছি, এটা হইতে পারে। বাট তারা তো একটা ইতিবাচক ধারার রাজনীতি করার চেষ্টা করছেন, ফলে তাদের হিস্ট্রির যে দায় আছে এখান থেকে বের হওয়ার প্রক্রিয়া তাদের খুঁজে নেওয়া উচিত। এখন বলেন যে এইটা এনসিপি কে সাথে নিয়ে তারা এটা ওভারকাম করার চেষ্টা করছেন কিনা, আমি বলবো এটা আর একটা বুমেরাং প্রক্রিয়া। কেন? এনসিপির একটা ফ্রেশ স্টার্ট আপ ছিল, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা হয়েছে। এটার সাথে ৭১-এর কোনো কনফ্লিক্ট নাই, এটা ৭১-এর কন্টিনিউশন, একটা জুলুমের বিরুদ্ধে লড়াই। এবং এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনসাধারণ এটার সাথে অ্যালাইন হয়েছিল। কিন্তু দেখেন, যখন তারা জামাতের সাথে জোট করছে, এইটা হাইলি মানুষের কাছে এই কোশ্চেনটা খুব বেশি রেজ হয়েছে যে তাহলে ৭১-কে এইটা দিয়ে বিট করার চেষ্টা করা হচ্ছে কিনা। এইটাই দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এক তো এখান থেকে জামাত জীবনে উত্তরণ ঘটাইতে পারবে না এই ঐতিহাসিক দায় থেকে, এবং এনসিপির যেই ইউনিকনেসটা ছিল, ইউনিক সেলিং পয়েন্ট যেটা ছিল, এটাও তারা আসলে ধ্বংস করে দিচ্ছে। ফলে এই যে ইউনিক একটা বিষয়কে কেন্দ্র করে, একটা মোমেন্টামকে কেন্দ্র করে বাংলাদেশ একটা বড় রাজনৈতিক দলের উত্থান ঘটানোর যে স্বতঃস্ফূর্ত যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা কার্যত ডাউন করে দেওয়া হলো। ফলে এখানে কারো লাভ ক্ষতির ইস্যু নাই, এটা পুরোটাই লস প্রজেক্ট। লস প্রজেক্ট দুই পক্ষের জন্যই আসলে এটা লস প্রজেক্ট হয়ে দাঁড়ায়। দুই পক্ষের জন্য লস জামাত প্রজেক্ট। আসলে তার হিস্টোরিক্যাল দায় কোনোদিন এড়াতে পারবে না এই নামে থাকলে। আর এনসিপি যতটুকু ইউনিকনেস, যতটুকু সেলিং পয়েন্ট নিয়ে আগানোর চেষ্টা করছিল জামাতের সাথে যাওয়ার কারণে তার সেটাও লস হয়ে যাচ্ছে বা নিঃসন্দেহে। গিয়েছে অলরেডি, এরকমও বলা যায়। ভাই, আমরা যে বিএনপির উপর ক্ষোভ থেকে জামাতের দিকে জনগণের ঝুঁকে যাওয়ার যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, নির্বাচনের আগে এটা তো, নির্বাচনের পরেও যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু অবস্থান বিএনপি সরকার গঠন করার পর থেকে নিচ্ছে বলে মানুষ দাবি করছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণভোটের সাংবিধানিক ভিত্তি আছে কি নেই এই প্রশ্ন তিনি তুলেছেন। ৭২-এর সংবিধান নিয়ে বিএনপির অনেক নেতাই মিডিয়াতে এসে অনেক কথা বলছেন। আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ইন্টেরিমের আমলে পাশ হওয়া যে বিভিন্ন অধ্যাদেশ ছিল সেগুলো বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন। তো ২ মাসের কাছাকাছি একটা সময় ধরে বিএনপি সরকার ক্ষমতায় আছে, তো তাদের পারফরমেন্স আসলে কতটা জনগণমুখী এখন হচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমার এক নাম্বার মনে হয় যে পারফরমেন্স ইভালুয়েশন করার মতো সময়টা এখনো আসে নাই। বর্তমান যে সংসদ অধিবেশন যেটা চলছে, এটা শেষ হওয়ার একটা ব্যাপার আছে। কারণ এখন পর্যন্ত কিছু ধরেন যে সমাধান হয়ে যাওয়া জিনিস নিয়ে আবার নতুন করে আলাপ করে টাইম পাস করা হচ্ছে, এটাই মোটা দাগে আমার কাছে মনে হয়েছে। আর দ্বিতীয় যদি বলেন যে বিএনপি সংস্কার প্রশ্নে যে অবস্থানগুলো নিয়েছে, আপনি যেগুলো বলছেন মোটা দাগে সংস্কারের প্রশ্নগুলো আসছে। দেখেন, বিএনপি তার ৩১ দফা আছে, এইটাও আওয়ামী লীগ আমলের যে তৎকালীন রাজনৈতিক পরিক্রমা ছিল সেইটার একটা অভিজ্ঞতার আলোকে তারা এটা ধরেন রচনা করেছে বা মানুষের কাছে প্রস্তাবনা আকারে হাজির করেছে। যদি ওই রকম জটিল অবস্থা তৈরি না হইতো, হাসিনার মতো ফ্যাসিস্ট রিজিম যদি কায়েম না হইতো, তাইলে বিএনপি এই ৩১ দফাই আমাদের সামনে নিয়ে আসতো কিনা এই ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। কারণ তারা দল হিসাবে এই নেচারে না, পুরোপুরি তারা পুরোপুরি একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল। এটা ভালো মন্দের ব্যাপার না, আমি রিয়ালিটি আকারে বলছি। সংস্কারের রাজনীতি তো ডিফারেন্ট, সেটা নতুন যে রাজনৈতিক দলগুলো আসছে বা হাসিনার আমলেও যে কিছু কিছু নতুন রাজনৈতিক দল এসেছে, তাদের এইটা একটা এজেন্ডা। বিএনপির ব্যাপারে আমাদের বরং কৃতজ্ঞ হওয়া উচিত যে বিএনপি ৩১ দফার মতো একটা অসাধারণ জিনিসকে তারা অ্যাডাপ্ট করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা যখন বলছি সংবিধান পরিবর্তন করে ফেলার কথা বা আমূল সংস্কারের কথা, এটা একটা গণপরিষদে গড়ানোর ব্যাপার। আলাদা সংসদ লাগবে, একটা গণপরিষদ লাগবে। সেই গণপরিষদের ক্ষেত্রে মোটা দাগে দলীয় এজেন্ডা আকারে বা উইলিংলি বিএনপি কখনোই রাজি ছিল না। কারণ বিএনপি কিন্তু বিভিন্ন সময় দেখবেন বলেছেন, তাদের মহাসচিব বলেছেন যে তারা কোনো বিপ্লবী দল না। সো আপনি সংবিধান বদলাই ফেলবেন, এটা একটা বিপ্লবী তৎপরতা। এটা আমরা জেডিপি বলছি যে আমরা ৭২-এর যে সংবিধান আছে এইটা পরিবর্তন করে
সোশ্যাল ডেমোক্রেসির আলোকে একটা সংবিধান আমরা বানাবো, সেটা আমরা বলছি। এই ব্যাপারে অন্তত আমাদের একটা বৈপ্লবিক পজিশন আছে, কিন্তু বিএনপির তো সেটা না। বিএনপি সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাবে। তার কাছ থেকে যদি এর চেয়ে বেশি এক্সপেকটেশন আমরা করি, সেটা একটা ভুল এক্সপেকটেশন। ফলে সে কিন্তু এখনো বলছে যে 31 দফা সহ যে বিষয়গুলো তারা জুলাই সনদে যেগুলোর সাথে তারা একমত হয়েছে সেইগুলো তারা বাস্তবায়ন করবে, বাট সেটা বিদ্যমান সংসদে এক মানে বিভিন্ন বিল আনার মধ্য দিয়ে তারা সেটা করবে, ক্রমান্বয়ে এটা করবে। তো আলাদা করে তারা গণপরিষদের দিকে যাবে না। এখন ক্রাইসিসটা হচ্ছে যে গণপরিষদের জন্য একটা গণভোট হয়েছে। ক্রাইসিসটা কি? ক্রাইসিস হচ্ছে বিএনপি একটা সময় বা মৃদুভাবে ধরেন যে এটার পক্ষ বললেও ভোটে জেতার জন্য তাদের হয়তো বলতে হয়েছে, সেই জায়গা থেকে যদি বলি যে হ্যাঁ ভোটের পক্ষে তারা বলেছে, কিন্তু এটা তারা কখনোই ওন করছে বলে আমার কাছে মনে হয় না। যারা ওন করেছে, এনসিপি বলেন, জামাত বলেন, যারা এটার পক্ষে সিরিয়াসলি ছিল, তারা যদি সরকার গঠন করতে পারতো তাইলে আমরা বলতাম যে এটা বাস্তবায়ন হবে বা এটার ব্যাপারে আমরা আশাবাদী হতে পারতাম। যখন বিএনপি আসছে, বিএনপির সাথে আমি অতটুকু আশাবাদী যতটুক সে 31 দফার মধ্যে রাখছে, এবং জুলাই সনদের মধ্য থেকে যে 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 জিনিসগুলোতে তারা একমত হয়েছে কিন্তু 31 দফার মধ্যে নাই, ওইটা যদি বাস্তবায়ন হয় তাইলে আমি মনে করি এটা আমরা একটু বোনাস পাইলাম। আর এর পরবর্তীতে আমরা যদি আরও আন্দোলন সংগ্রাম কিংবা জনমত গঠনের মধ্য দিয়ে আরও কিছু কিছু বিষয় বিএনপিকে আমরা বাধ্য করতে পারি বা ওই ব্যাপারে তাদের আগ্রহী করে তুলতে পারি, ওইটা হলো বোনাসের বোনাস। ফলে আমি মনে করি যে বিএনপি এখন পর্যন্ত সংস্কার প্রশ্নে যতটুক তারা পজিটিভ ভাইব দেখাইছে, এটা খুব বেশি মানে কম না আর কি, খুব বেশি খারাপ আমি বলতে রাজি না। হিস্টোরিক্যাল পজিশন থেকে এটা মনে করি যে ঠিক আছে। আর যদি আপনি এখানকার সংবিধান বা আমল পরিবর্তন করতে চান, তাইলে যারা এইটার পলিটিক্সটা করে, যাদের মূল এজেন্ডাই হচ্ছে ধরেন সংস্কার কিংবা সংবিধান পরিবর্তন, তাদেরকে ক্ষমতায় আনতে হবে, এটা হলো ক্লিয়ার কাট কথা। তারা ক্ষমতায় না আসলে এগুলো আপনি রাজনীতি করতে পারবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না। এখন দেখেন আর একটা জিনিস হয়েছে যে জনগণ, আপনি এটা বলতেছেন যে এটা তো গেলে একটা আইনের মার প্যাচ, তাহলে জনগণ এখানে ফ্যাক্টরটা কি? তারা তো গণভোট দিয়েছে ইত্যাদি। জামাত এবং এনসিপি দেখবেন অলরেডি তারা এক ধরনের খুব বলার চেষ্টা করছে তারা খুব আন্দোলন করবে, মাঠে যাবে, ইত্যাদি করবে। পাবলিকের মধ্যে এটার কোনো রিপারকেশন আছে? নাই। কেন নাই? কারণ পাবলিক এইটার ব্যাপারে বা এইটা নিয়ে জামাত এটা নিয়ে আগায় যাবে, এনসিপি নিয়ে এটা আগায় যাবে, ওই ফিলিংসের মধ্যে আর নাই। তারা এই দলগুলোর ব্যাপারে আর আত্মবিশ্বাসী না, তারা আশাহত, বিরক্ত, ত্যক্ত বিরক্ত। তারা বরং এর চেয়ে বিএনপি যতটুক করে ওইটু নিয়ে খুশি থাকার পক্ষে বেশি। এইটা হচ্ছে ক্রাইসিসের জায়গা। ঠিক একইভাবে যদি আমরা জামাত বা এনসিপি নিয়ে প্রশ্ন করি, যে বিরোধী দল হিসেবে একজোটে হলেও তারা দুইটা দল আসলে সংসদে গিয়েছে, তাদের প্রতিনিধি আছে সংসদে, তো জামাতের পারফরমেন্সটা আপনি কিভাবে হচ্ছে যে বলবেন? বিরোধী দল হিসাবে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করছি, এবং এনসিপির পারফরমেন্সটা হচ্ছে যে কেমন হচ্ছে সংসদে, এটা আপনি। এই দুইটা দলের মধ্যে আমি নিঃসন্দেহে অ্যাজ এ পলিটিশিয়ান বলবো জামাতের পারফরমেন্স অনেক ভালো। সোশ্যাল মিডিয়ায় অনেক কেওয়াজ দেখা যায়, এটা হলো সোশ্যাল মিডিয়ায় যারা পলিটিক্সটা করেন তাদের পলিটিক্স। যাদের হচ্ছে এনসিপির নেতাদের সুবিধা হচ্ছে যে তাদের পাবলিকের কাছে যাইতে হয় কম এখন পর্যন্ত, তারা জামাতের ভোটে এমপি হয়েছেন, তো ফলে পাবলিকের পাস, পাবলিককে সুরক্ষা দেওয়া, প্রোটেকশন দেওয়া, এগুলো নিয়ে তাদের এখন অত ভাবতে হইতেছে না। জামাতের যেই 68 জন এমপি হয়েছেন, তাদের এটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হয়, কারণ তারা গভর্নমেন্টে নেই। তারা গভর্নমেন্টের ধরেন এক ধরনের পার্ট হইতে পারে, কিন্তু সরকারে তো বিএনপি। সো ধরেন আমার বাগেরহাট 4-এ জামাতের এমপি হয়েছেন, বাগেরহাট 4-এ যে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় হামলা মামলা করছেন জামাতের নেতাকর্মীদের উপরে, এটার প্রোটেকশন ওই এমপি সাহেবের দিতে হয় না? সে যদি অনেক বেশি গরম হয়ে যায়, মানে ফেসবুক বাবুলে এসে পলিটিক্সটা করে, তাহলে সে ওই প্রোটেকশন সিস্টেমটা দিতে পারবেন না। এবং তার তো আসলে বিএনপির সাথেও এক ধরনের সমন্বয় করে কাজ করতে হবে। কোথাও আক্রান্ত হইলেও বিএনপির যেই নেতা আছে তাকে ফোন দিতে হবে। ফলে সে ওই মহাবিপ্লবী মোডে যাইতেও পারবেন না, এটা পলিটিক্সের আর্ট এইরকম। ফলে জামাতকে চিন্তা করতে হইতেছে যে সে খুব মেপে মেপে তার খেলতে হবে, এবং সে আমি যাই মনে করি না কেন, কিন্তু সে তো মনে করে সামনের বার এবার সে প্রধান বিরোধী দল হয়েছে, সামনের তার ক্ষমতায় যাইতে হবে। ফলে এখানকার বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছে তাদের ব্যাপারেও তার খুব সতর্ক পজিশনে সতর্কভাবে কথা বলতে হইতেছে, কারণ তার তো কিছু ঐতিহাসিক ধরেন ব্যাগেজও আছে। সকল বিষয় ওভারকাম করার ব্যাপারে
তার অনেক হিসাব করে কথা বলতে হয়। আর এনসিপির ব্যাপার হচ্ছে তারা টিকটক পলিটিক্স করতেছেন, ধরেন যে তাদের তো আর গ্রামে যে তার কর্মীরা মারলো কি মারলো না এটা তার দেখার লাগে না, তার তো কর্মীই নাই। ফলে সে যা ইচ্ছা ওই ধরেন যে মিডিয়ার সামনে এসে বিপ্লবী মোড নিতে পারছেন। আমি মনে করি এই জায়গা থেকে যদি মানে সামগ্রিকভাবে আমি দেখি এখন পর্যন্ত বিরোধী দল হিসেবে কম্পারেটিভলি এনসিপির চেয়ে জামাত ভালো করছেন। কিন্তু এইটা বলে রাখা খুব জরুরি যে বিরোধী দলের যেই রোল হওয়া দরকার, বিরোধী দলের প্রধান শক্তি হচ্ছে মানুষের সাথে কানেকশন। সে একটা কথা বললে মানুষ ফুঁসে উঠবে, সেই জায়গায় জামাত নাই। সেখান থেকে সে যোজন দূরে সরে গেছে। নির্বাচনের সময় নিরুপায় হয়ে মানুষ তাকে ভোট দিছে, কিন্তু তার মধ্যে সে আর ওই রিফ্লেকশনটা, আশা আকাঙ্ক্ষার যে রিফ্লেকশন, ওইটা সে আর দেখতে পাচ্ছে না। মানে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি তারা এনসিপির থেকে বেটার পারফর্ম করতেছে, কিন্তু আসলে হচ্ছে মানে বিরোধী দল হিসেবে তার যে পজিশন হওয়া উচিত ছিল জামাত এখনো সেই আকাঙ্ক্ষায় পৌঁছাতে পারে। এটা আমি আপনাকে আরো সহজ করে বুঝিয়ে দিই। ধরেন যে এই সংসদ অধিবেশনে চুপ্পুর এগেনিস্টে প্লে কার্ড দেখাইলো না, তো এইটার তো মূল ক্যারিকেচারটা এনসিপির থ্রোতে হয়েছে যে তারা খুব বিপ্লবী মুড নিছে। আচ্ছা বলেন, বাংলাদেশে কি রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে গেছে? না, তারা এখন সংসদে যাচ্ছে না, সংসদে কথা বলতেছে না, তাহলে কার্যত তো মাইনেই নিছে। তাইলে এইটা হচ্ছে ফুটেজ খাওয়ার রাজনীতি, যে আমরা একটু এটা আয়োজন করে ফুটেজ, যে ওইখানে সবাই প্লে কার্ড নিয়ে গেছে এবং যে একটা দেখাইলো আমরা ওয়ার্কআউট করতেছি ইত্যাদি ইত্যাদি। আর এগুলো তো আরও কিছু প্রবলেম আছে। আপনি সব কার্ড যদি আগেই খেলে ফেলেন, আপনি ওয়ার্কআউট তো ধরেন যে একটা, এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে প্রতিবাদের, এটার মানে সবচেয়ে বড় প্রক্রিয়াই তো আপনি ওয়ার্কআউট করবেন, তো সেইটাই এখনই করে ফেলছেন। ফিউচারে আর কি করবেন? পুরা মানে এমপি পদ থেকে অব্যাহতি নিয়ে নেবেন? কি করবেন আসলে? সামনে আপনার কার্ড কি? সো এই মানে অতি বিপ্লবীপনার ফাঁদেও পড়ার কিছু জটিলতা আছে। আমি মনে করি সেইগুলোর দিকে মানে সেই ফাঁদে জামাত না পড়ুক আর কি। নাইম ভাই, আমরা আমাদের শোয়ের প্রায় শেষ দিকে চলে এসেছি। একটা খুবই বিচ্ছিন্ন একটা ঘটনা, বিচ্ছিন্ন হলেও খুবই জরুরি একটা ঘটনা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। যে প্রায় গত এক সপ্তাহের ব্যবধানে দেশের 2 জেলায় একই অপরাধ, যে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, 2 জনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে পুলিশ সরাসরি 54 ধারা দিয়েছে, আরেকজনকে প্রথমে যুবদল ছাত্রদল আটক করেছে, করার পরে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়েছে। তো ফেসবুকে একটা পোস্ট বা মন্তব্যের জন্য কাউকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা, এটা আমরা আগের রেজিমে এই জিনিসটা অনেক দেখেছি। আর হয়তোবা আমাদের দেশের ইয়াং জেনারেশনের এই আকাঙ্ক্ষাটা ছিল যে অন্য কোনো রেজিমে, সামনের কোনো রেজিমে কখনো এই দিন আসবে না যে ফেসবুকে পোস্ট করার কারণে কাউকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা হচ্ছে গ্রেফতার দেখানো হচ্ছে, বা হয়তোবা গুমও করে দেওয়া হতে পারে, বা গুম করা দিকেও একসময় এটা যেতে পারে এই ধারাবাহিকতায়। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি, বা হচ্ছে যে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এক নম্বর হচ্ছে এটা খুবই নিন্দনীয় ঘটনা। ইভেন সে যদি সত্যিকার অর্থেই কোনো ধরনের মানে খুব বেশি অ্যাটাকিং কোনো কথাবার্তা বলে থাকে, যেটার কারণে সরকার কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনাও থাকে, তারপরও বলবো আমি বলবো এটা খুব একটা বাজে নজির তৈরি হইল। এবং যারা গ্রেফতার হয়েছেন আমি চাই যে তাদের উপর ন্যায় বিচার করা হোক, অর্থাৎ আদালত কর্তৃক তারা যদি নিরপরাধ হয়ে থাকেন দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করা হোক। আর দ্বিতীয় যে ঘটনাটা হচ্ছে, আমাদের এখান থেকে তো জাস্ট হাসিনা চলে গেছে অ্যাজ এ পার্সন, সেইখানে নাই আমাদের সামনে, বা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নাই, কিন্তু আওয়ামী তন্ত্র যেটা অ্যাজ এ মতবাদ হিসাবে, এইটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে অনেক জায়গায় রয়ে গেছে। এইটা অপসারণের যথাযথ যে প্রক্রিয়া দরকার, যে কাউন্সেলিংটা দরকার, যেই জার্নিটা আমাদের দরকার, এবং আমাদের রাজনৈতিক নেতা যারা আছেন তারাও এটা নিয়ে যেভাবে সরব হওয়া দরকার, ওই জিনিসটা হয় নাই। ফলে এইটা এমন হইতে পারে যেটা বিএনপির টপ লিডারদের কোনো অ্যাসাইনমেন্ট না, কিন্তু ওইখানকার একজন পুলিশ বা স্থানীয় পুলিশ বা নেতারা তারা ধরেন যে একটু দৃষ্টি আকর্ষণী পাওয়ার জন্য এই ধরনের তৎপরতা করে বসে আছে। স্বীয় প্রণোদিত হয়ে। হ্যাঁ, শিওর যে আমি একটু পারফরমেন্স বাড়াই, এখন একটা ইলেক্টেড সরকার আসছে, আমার তো একটু প্রমোশন লাগবে, এটা করে দেখি হয় কি না। তা আমি আমার তারেক রহমানের নেতৃত্বাধীন যেই সরকার আছে এইটার কাছে আমার আশা থাকবে এবং আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে যত দ্রুত পারেন আওয়ামীতন্ত্রের যে স্বভাব এইটা আপনারা কমাই ফেলেন। আওয়ামীতন্ত্রের স্বভাব থাকলে এইটা হচ্ছে সংক্রমণের মতো। আজকে 1% থাকবে আপনার পার্টির মধ্যে, এইটা আপনি যদি সেফগার্ড না নেন, এটা যদি দূর না করেন, এইটা বাড়তে বাড়তে দেখবেন যে 20% 30% হয়ে গেছে, একটা সময় এটা রেড মার্কে পৌঁছে যাবে।
ফলে এইটা একটা ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাবে। আর আমি বরাবরই বিএনপি নিয়ে ভয় ভয় পাই না, আমি ভয় পাই হচ্ছে অ্যাজ এ নেশন হিসাবে আমাদের তখন কি হবে। কারণ আমাদের কিন্তু রাজনৈতিক ব্যালেন্স যেটা আছে সেটা ধ্বংস হয়ে যাবে যদি এখানে বিএনপি কিংবা জামাতের মতো রাজনৈতিক দলের কোনো একটা খুব ইমিডিয়েটলি কলাপস করে। ফলে আমাদের ওই দিকেও খেয়াল রাখতে হবে, পাশাপাশি তাদের থেকে বেটার যেই শাসন সেইটা বের করার চেষ্টা থাকবে। আর এই যে হামলা মামলা এইগুলোর ব্যাপারে বেসিক্যালি বিরোধী দলের সরব হওয়া দরকার ছিল, সেইটা যেহেতু নাই, এই ধরনের আশকারাপে অনেকে অনেক কিছু করছে। তো দেখি আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির আলোকে এই জিনিসগুলো নিয়ে আমরাও ন্যায় বিচার প্রশ্নে কিভাবে মানুষকে সরব করা যায় সেটা আমরা চেষ্টা করব। তো শোয়ের শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে হচ্ছে জানতে চাই, বা দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি বা জেডিপি আসলে হচ্ছে জনগণের কোন কোন আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে, আপনার বার্তা কি থাকবে জনগণের উদ্দেশ্যে, সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আচ্ছা, এক নাম্বার হচ্ছে মানে তাত্ত্বিক আলাপ করে তো লাভ নাই, হুম। মোটা দাগে আলাপ হইলো যে আমাদের আশা আকাঙ্ক্ষার যদি প্রতিফলন আমরা ঘটাইতে চাই জনগণের, তাইলে এই যে দুইটা রাজনৈতিক পক্ষ আছে তাদের বাইরে আর একটা রাজনৈতিক পক্ষ লাগবে। দেখেন, পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেগুলো আছে বা পুরাতন রাজনৈতিক দল যেগুলো আছে, ওইটা কয়েক কারণে আমাদের জন্য না, আমাদের এই জেনারেশন বা যারা পলিটিক্যাল পেরিফেরিতে এতদিন পর্যন্ত ছিল না। এক নাম্বার হচ্ছে দেখেন, ওইখানে অলরেডি একটা ব্যাপক ক্রাউড আছে। ধরেন এমপি প্রার্থী এক এক আসনে 20 জন, চেয়ারম্যান ক্যান্ডিডেট এক এক আসনে 10 জন করে বসে আছে। ফলে আপনি ওইখানে যদি নিজের হিসাবও করেন যে আপনি এমপি ইলেকশন করবেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, এইখানে একটা ওই ক্রাউড ঠেলে আপনি পারবেন না। এইটা একটা জায়গা। আর দ্বিতীয় জায়গা হচ্ছে ওইটার যে মডিউল, পলিটিক্যাল মডিউল, ধরেন যে নেতায় চাঁদা উঠায়, সেই চাঁদা দিয়া লোকজন পালে, মানি মাসুল হয়, সেইটা দিয়ে সে এমপি হয়, এমপি হওয়ার পরে আবার লুট করে, সেই লুট করে আবার সে লোকজনকে চালায়। এই যে একটা ভিসিয়াস সার্কেল তৈরি হয়েছে, এই সার্কেলে আপনি আমি বা এইখানকার যে সাধারণ জনগণ তারা যে কোয়াপ করতে পারবে না। যদি তার মধ্যে সে এইটা অ্যাডাপ্ট করতে না পারে যে সেও একটা বড় বড় চাঁদাবাজ হবে, একটা খুনি হবে, একটা সন্ত্রাসী হবে, এটা যদি না পারে সে এটা কোয়াপ করতে পারবে না। ফলে সে যদি একটা সত্যিকার অর্থে ইতিবাচক ধারার রাজনীতি করতে চায়, তাহলে আমাদের মতো যে নিউ ইনিশিয়েটিভগুলো আছে, যারা পাবলিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, তাদের সাথে অ্যালাইন হয়ে কাজ করা দরকার। আর এর বাইরে আমাদের কর্মসূচিগুলো যেগুলো আছে এগুলো তো গণমুখী অবশ্যই, কিন্তু ওই তাত্ত্বিক আলাপে আমি এখন আর ঢুকতে রাজি না। আমি বরং খুব প্র্যাকটিক্যাল জায়গা মানুষকে দেখাইতে চাই যে ভাই, আপনি রাজনীতি করতে চান, আপনার হাতে অপশন কি বলেন। আমি মনে করি যে পুরাতন ধারার রাজনৈতিক দলগুলো কারোর জন্য, আমাদের পরের জেনারেশনের জন্য বা অভ্যুত্থানের পরে যারা অ্যাক্টিভেটেড হয়েছে রাজনীতিতে, সিনিয়র হইল, তাদের জন্য এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো কোনোভাবেই অপশন না। দ্যাটস ইট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো আমাদের শো এই জায়গায় শেষ করছি। নতুন দল মানে নতুন চিন্তা, এটা আমরা বিশ্বাস করি, যদিও প্রমাণ হওয়ার সময় এখনো আসেনি। এখনো দেখার অপেক্ষা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি কি শুধু বিকল্পের বলিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই তারা বাংলাদেশের রাজনীতিতে একটি ইনসাফপূর্ণ গণতন্ত্র নিয়ে আসতে পারবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।